প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আবারও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের অপেক্ষায় বিসিবি। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করছেন না লুৎফুর রহমান বাদল, মাহমুদুর রহমান। থমাস ডুলির অধীনে ক্যাম্প শুরু করলো জাতীয় দলের ফুটবলাররা। রিপোর্ট করেছেন 16 খেলোয়াড়। সান মারিনোতে যোগ দেবেন হামজা সমিত। টানা 2 বার বিশ্বকাপ জয়, বিরল এক কীর্তি গড়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। ফ্যানদের আতঙ্ক বাড়িয়েছে মেসির ইনজুরি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেবে ব্রাজিল। জার্মান অর্থনীতিবিদের ভবিষ্যৎবাণী, আর্জেন্টিনা থামবে শেষ আটে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্পেনের। নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার, বার্সেলোনার তারকাদের ছড়াছড়ি। $2025 সালের মতো আরও এক প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নাম সরিয়ে নিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা ক্যাটাগরিতে নির্বাচন হবে কেবল বরিশাল আর খুলনায়। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করছেন না লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফুর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান। বিসিবি নির্বাচনের সেই পুরনো মাঠ, পুরনো ট্যাকটিস, শুধু সেই মাঠে এক সেট নয়া খেলোয়াড়। বদলের গান এখনো আষাঢ়ের গালগপ্প। গেল 1 বছরের ব্যবধানে ক্রিকেট বোর্ডে জোড়া নির্বাচন। পাপন, ফারুক, বুলবুল, তামিমের হাত ঘুরে কদিন বাদেই ক্রিকেট বোর্ডে আরও একখানা নিউ ব্র্যান্ড ইলেকশন। নির্বাচন নতুন, কাউন্সিলরের টিকিট বাগানোর মেকানিজম পুরনো। সবশেষ 2025-এর সঙ্গে আসন্ন ইলেকশনের তুল্যমূল্য বিচারে সেই হিসেবে কোনো কি গড়মিল খুঁজে পাওয়া গেল? সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন 3 জন। ক্লাব ক্যাটাগরিতে 2 আর চট্টগ্রাম বিভাগের 1। সব মিলে 3 ক্যাটাগরির 23 পদে নির্বাচন করবেন মোটে 29 জন। প্রশ্ন আসছে, এটা কি একটা ইনক্লুসিভ নির্বাচনের নমুনা হতে পারে? 2025-এর যে নির্বাচনকে এনএসসি অবৈধ বলে বাতিল করে দিয়েছিল, সেখানে 23 পদে লড়েছিলেন 33 জন। 15 জন ছিলেন ক্যাটাগরি এতে, যেখানে ঢাকা, রাজশাহী আর রংপুর বিভাগে হয়েছিল নির্বাচন। বাকিরা অটো পাস। যদিও বিতর্ক ছিল ঢাকা বিভাগের নির্বাচন নিয়ে। এবার ক্যাটাগরি 1-এর নির্বাচন হচ্ছে কেবলমাত্র বরিশাল আর খুলনা বিভাগে। ফেনীর কাউন্সিলর শরীফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু আর মঈনুদ্দিন চৌধুরী। এখানে কোনো চাপ বা কোনো ধরনের সম্মান বলা যেতে পারে, আবদার বলা যেতে পারে, আন্তরিকতা বলা যেতে পারে, এটি ঘটেছে। নান্নু ভাই এবং কামরুল ভাই শুধুমাত্র লক্ষ্মীপুর বা চিটাগাং নিয়ে চিন্তা করবেন না, ওনারা চিটাগাং রিজিয়ন নিয়ে চিন্তা করবেন, স্পেশালি আমার ফেনী নিয়ে চিন্তা করবেন। এই ধরনের পজিটিভ আলোচনার প্রেক্ষাপটে আমি মনোনয়নপত্রটা প্রত্যাহার করেছি। 2025-এর মতো আসছে নির্বাচনে ক্যাটাগরি 2-এর ইলেকশনও করছেন সমান 16 জন করে। নির্বাচিত হবেন 12 জন। তামিমের কোরামে থাকছেন না জেনেই নাকি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ক্লাব ক্যাটাগরির আলোচিত কাউন্সিলর লুৎফর রহমান বাদল। নাম প্রত্যাহার করেছেন ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমানও। গেলবার ক্যাটাগরি সিতে নির্বাচন হলো, এবার সেখানে অটো পাস সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সব মিলিয়ে এবার ভোটের আগে নির্বাচিত 8 জন। গেলবার যে সংখ্যাটা ছিল 6। সব মিলিয়ে 23 ডিরেক্টরের 22 জনের নামই বাংলাদেশের স্কোয়াডের মতো চাইলেই মুখস্থ বলে দেওয়া সম্ভব। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। নতুন কোচ থমাস ডুলির অধীনে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম দিনে 16 ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন নতুন কোচ। 30 তারিখ সান মারিনোর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন হামজা এবং সৌমিত। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নতুন কোচের অধীনে প্রথম ক্যাম্প, তবে সহকারী কোচ পরিচিত মুখ। হাবিয়ার কাবরেরার কোচিং স্টাফে থাকা হাসান আল মামুন দায়িত্ব পালন করছেন থমাস ডুলির সহকারী কোচ হিসেবে।
একদিন পিছিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। হাসান আল মামুনের পর আসতে শুরু করেন ফুটবলাররা। প্রথমে আসেন মোহামেডানের ফুটবলাররা, এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই একে একে কাজেম শাহ, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ফাহামিদুল সহ 16 ফুটবলার ক্যাম্পে যোগদান করেন। হাবিয়ার কাবরেরার অধীনে ঠিকঠাক দলে সুযোগ পাননি জামাল ভুঁইয়া। জাতীয় দলের এই ক্যাপ্টেনের ক্ষোভ, হাবিয়ার কাবরেরা তাকে অবহেলা করেছেন। তবে নতুন কোচের অধীনে আশাবাদী তিনি। আমি জানি স্কোয়াড অনেক ভালো, অনেক স্ট্রং, আর এটা তো ফার্স্ট টাইম আমরা ইউরোপে খেলবে, সো ফিলিং একটু আলাদা হবে, কারণ ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্ট কম্পেয়ার টু এশিয়া। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টটা দিব। বাংলাদেশে ক্যাম্পে পাওয়া যাবে না হামজা সুমিতকে। বাংলাদেশের মাঝ মাঠের এই দুই কান্ডারি সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। 16 জনকে নিয়ে আমরা শুরু করব। আর আপনারা জানেন যে হামজা, সমিত, জায়ান, ইভেনচুয়ালি আমরা ওয়ার্ক করছি এর জন্য, তারেক কাজীর জন্য। তারেক কাজী 29 তারিখে আসার কথা আছে। যদি 29 তারিখে সে এখানে না হয় তো ওকে এখান থেকে আমরা কীভাবে ওখানে নিতে পারি সেটা চেষ্টায় আছি। প্রথমবার ইউরোপের কোনো দেশে খেলতে যাবে বাংলাদেশ। 5 জন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে থমাস ডলির দল। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। বিরল এক কীর্তির সামনে আর্জেন্টিনা, টানা 2বার বিশ্বকাপ জয়। দিয়াগো মারাদোনা পারেননি, লিওনেল মেসি কি পারবেন? ইতিহাসে মাত্র 2টা দল টানা 2বার বিশ্বকাপ জিতেছে। টানা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কেন কঠিন? আর্জেন্টিনা কি এই কীর্তি গড়তে পারবে? লিওনেল স্ক্যালোনির স্ট্র্যাটেজি কি হবে? রহমান পিয়ারের এক্সপ্লেনার। টানা 2বার বিশ্বকাপ জেতা ইতিহাসের সবচেয়ে কঠিন কীর্তি। বিশ্বকাপে এমন কিছু অর্জন আছে যেগুলো দেখতে সহজ মনে হলেও প্রায় অসম্ভব। পরপর 2টি ফিফা বিশ্বকাপ জেতা তার মধ্যে সবচেয়ে কঠিন। এখন সেই অসাধ্য সাধনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। ইতিহাসে মাত্র 2টি দল টানা 2টি বিশ্বকাপ জিতেছে। প্রথম ইতালি 1934 ও 1938 সালে। মুসোলিনি যুগের সেই আজুরিরা চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরিকে হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে। দ্বিতীয় দল ব্রাজিল 1958 ও 1962 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তরুণ পেলে 1958-তে বিশ্বকে চমকে দেন, আর 1962-তে পেলে আঘাতে ছিটকে পড়লেও গারিনচার অবিশ্বাস্য পারফরম্যান্সে সেলেসাওরা দ্বিতীয়বারও শিরোপা জেতে। এরপরের গল্প শুধুই ব্যর্থতার। 1974, 1978-এ নেদারল্যান্ডস পরপর 2টি ফাইনালে উঠেও দুটোতেই হেরেছে হোস্ট দেশের কাছে। পশ্চিম জার্মানি 1982, 1986 ও 1990 টানা 3টা বিশ্বকাপের ফাইনালে খেলে রেকর্ড গড়েছে। প্রথম 2টিতে হারের পর 1990-এ আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা পায়। আর্জেন্টিনা 1986 ও 1990 পরপর 2 বিশ্বকাপের ফাইনালে খেলে। 86-তে মারাদোনার দল চ্যাম্পিয়ন হলেও 90-এ পারেনি। সবচেয়ে তাজা উদাহরণ ফ্রান্স 2018-তে রাশিয়ায় চ্যাম্পিয়ন। 2022-এর কাতার ফাইনালে এমবাপে একাই হ্যাটট্রিক করেছিলেন, তবে টাই ব্রেকে আর্জেন্টিনার কাছে হেরে যায়। কেন এই কীর্তি গড়া এতটা কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে 4 বছরের ব্যবধানে একটা দলে কি কি পরিবর্তন হয়। প্রথমত বয়সের সমস্যা। যে খেলোয়াড় 25 বছর বয়সে বিশ্বকাপ জেতেন, পরের আসরে তার বয়স হয়ে যায় 29, কিন্তু যে 30-এ জেতেন পরেরটায় তিনি পৌঁছে যান 34 বছর বয়সে। ক্যারিয়ার পৌঁছে যায় শেষের দিকে। দ্বিতীয়ত প্রতিপক্ষের প্রস্তুতি। চ্যাম্পিয়ন দলকে 4 বছর ধরে বিশ্লেষণ করা হয়, তাদের দুর্বলতা খোঁজা হয়। প্রতিটা দল চ্যাম্পিয়নকে হারাতে বিশেষভাবে প্রস্তুত হয়। তৃতীয়ত মানসিক চাপ। আগের বিশ্বকাপের ভার বহন করে নতুন আসরে নামা সহজ কথা নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটা যতটা গর্বের ঠিক ততটাই ভারী। আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপে উত্তর আমেরিকায় মেসি ও তার দলের সামনে যে চ্যালেঞ্জ তা মোটেও সহজ নয়।
সবচেয়ে বড় উদ্বেগ মেসিকে ঘিরে। বয়স এখন 38। ইন্টার মায়ামিতে মেজর লিগ সকারে খেলছেন, ইউরোপের শীর্ষ লিগের তীব্রতা থেকে দূরে। তিনি মাঠে থাকলে আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন একটা দল, কিন্তু কতটা ফিট থাকবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। শক্তির জায়গা, তবে আর্জেন্টিনার শক্তিও অপরিসীম। লাউতারো মার্তিনেজ এই মৌসুমে ইন্টারকে সেরিয়া শিরোপা জিতিয়েছেন এবং লিগের সেরা স্ট্রাইকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। হুলিয়ান আলভারেস অ্যাথলেটিকো মাদ্রিদে দুর্দান্ত। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, দি পল, এক্সিকুয়েল পালাসিওস, এই ত্রয়ী বিশ্বের যে কোনো দলের বিপক্ষে কার্যকর। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেনো, লিসান্দ্রো মার্তিনেজ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসছেন। এই জুটি বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্স জুটির একটি। আর্জেন্টিনার ২৬ সদস্যের দল যেভাবে তৈরি হচ্ছে, স্পেন থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের মোলিনা, সিমিওনে, আলভারেস, আলমাদা আসবেন। ইংল্যান্ড থেকে মার্তিনেজ, লিসান্দ্রো, রোমেরো এবং এনজো। ইতালি থেকে আসবেন লাউতারো। ইন্টার মায়ামি থেকে মেসি ও দি পল। পামেইরাসের মানুয়েল লোপেজের সুযোগ আছে। রিভার প্লেটের গনসালো মন্টিয়েলো, মার্কোস আকুনিয়া। বোকা জুনিয়র্স থেকে কেবল লিয়ান্দ্রো পারেদেসের জায়গা প্রায় নিশ্চিত। আর্জেন্টিনার ইতিহাসে মেসি অধ্যায়ের সমাপ্তি আসছে। মায়েস্ত্রোর শেষ বিশ্বকাপ। বাকি খেলোয়াড়রাও জানেন এই দলে এই মানের সমন্বয় আর নাও হতে পারে। সেই উপলব্ধি থেকে যে ক্ষুধা তৈরি হয়, সেটি হয়তো সবচেয়ে বড় শক্তি। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের মঞ্চে আলো ছড়ানোর অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব, কিন্তু ঠিক তার আগেই এক মুহূর্তের জন্য যেন থেমে গিয়েছিল কোটি হৃদয়ের স্পন্দন। ইন্টার মায়ামির ম্যাচে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন লিওনেল মেসি। আতঙ্ক ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা শিবিরে। তবে কিছুক্ষণ পরই আসে স্বস্তির খবর। বড় কোনো চোট নয়, শুধুই পেশির ক্লান্তি। মুহূর্তের মধ্যেই যেন থমকে গেল কোটি কোটি হৃদয়ের স্পন্দন। বিশ্বকাপের ঠিক ১৭ দিন আগে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমে হঠাৎ করেই উরুর তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেলেন লিওনেল মেসি। ৭৩ মিনিটে আর দাঁড়াতেই পারলেন না। মাঠ ছেড়ে সরাসরি চলে গেলেন ড্রেসিং রুমে। ডাগআউটে বসারও ধৈর্য হলো না। সেই দৃশ্য দেখে আর্জেন্টিনার শিবিরে নেমে এলো গভীর অন্ধকার। যে মানুষটিকে ঘিরে পুরো দলের স্বপ্ন বোনা, তিনি কি তবে বিশ্বকাপে খেলতে পারবেন না? কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের বুকে তখন শুধুই অসহ্য আতঙ্ক আর অপেক্ষা। ১ মিনিটের মধ্যেই বিশ্বের সব বড় বড় গণমাধ্যমের শিরোনাম হয়ে গেল একটাই নাম, লিওনেল মেসি। চোট কতটা গুরুতর সবাই ধরেই নিয়েছিল এবার হয়তো সত্যি বিদায়ের সময় এসেছে। প্রায় ২ ঘন্টা পর এলো স্বস্তির খবর। মুন্দো আলবিসেলেস্তে জানালো মেসি তেমন কোনো বড় চোটে পড়েননি। তিনি শুধু পেশির প্রচণ্ড ক্লান্তিতে ভুগছিলেন। নিজেই কোচের কাছে সাবস্টিটিউট হওয়ার আবেদনও করেছিলেন, আর তাতেই দ্রুত তাকে তুলে নেওয়া হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই যেন আবার জেগে উঠল কোটি কোটি হৃদয়। বুকের ভেতর ফিরে এলো সেই চেনা স্পন্দন। আনন্দের ঢেউয়ে ভেসে গেল পুরো আর্জেন্টিনা। এখনও অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি লিওনেল স্ক্যালোনি। তবে তার সহকারী রবার্তো আয়ালা স্পষ্ট করে দিয়েছেন মেসি সবার আগে থাকবেন সোনালি স্কোয়াডে। কিন্তু স্ক্যালোনির মাথায় এখনও ভর করে আছে চিন্তার কালো মেঘ। বিশেষ করে রক্ষণ ভাগ নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি। গনজালো মন্টিয়েলো ফিটনেস সমস্যায় ভুগছেন। ভাঙা আঙুল নিয়ে অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই আঙ্গুল সারতেও সময় লাগবে। এসবের মাঝে হঠাৎ করেই মেসির মাঠ ছাড়ার খবরে স্ক্যালোনিও হয়তো আতঙ্কে কেঁপে উঠেছিলেন, কিন্তু এখন আবার আশার আলো জ্বলছে। বিশ্বকাপের মঞ্চে আরেকবার জাদু দেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি। কোটি হৃদয় বুক ভরা স্বপ্ন নিয়ে গুনছে অপেক্ষার প্রহর। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে বিদায় নেবে ব্রাজিল, আর আর্জেন্টিনার পথ চলা শেষ হবে শেষ ৮-এ, এমনটাই বলছে জার্মান অর্থনীতিবিদের গাণিতিক সূত্র। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে। 2014 বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি, 2018 সালে ফ্রান্স আর 2022 সালে আর্জেন্টিনা। এসবই আপনার জানা, কিন্তু এই দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার আগেই একজন জানতেন, জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইয়োয়াকিম ক্লেমেন্ট।
2026 বিশ্বকাপ নিয়েও ভবিষ্যৎবাণী করেছে ক্লেমন্টের গাণিতিক মডেল। সেখানে শিরোপা জিতছে কে, শিরোপা কে জিতছে তার আগে জেনে নিই ব্রাজিল আর্জেন্টিনার দৌড় কতদূর, এবারের বিশ্বকাপে কতদূর যেতে পারবে ফেভারিট দুই দল। গাণিতিক মডেল বলছে রাউন্ড অফ 32 থেকে বাদ পড়বে ব্রাজিল। তার থেকেও বড় কথা, জাপানের বিপক্ষে হেরে বাদ পড়বে নেইমার জুনিয়রের দল। আর্জেন্টিনা দৌড়াবে আর একটু বেশি, মেসিতে ভর করে শেষ 8-এ খেলবে আলবিসেলেস্তেরা। তবে সেখানেই শেষ তাদের 2026 বিশ্বকাপ যাত্রা, এমনটাই বলছে ক্লেমন্টের গাণিতিক মডেল। 2026 বিশ্বকাপ খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর নেদারল্যান্ডস। সেখানেই রোনালদোকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, এমন ভবিষ্যৎবাণী করেছে জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইউয়াকিম ক্লেমেন্টর। এই মডেলে শুধু মাঠের পারফরমেন্স নয়, বরং অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। ক্লেমেন্টরের দাবি, এসব তথ্য মিলিয়ে প্রায় 55% নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করা সম্ভব। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে 48টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে 104 ম্যাচের এই আসর। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস খেলবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে। ক্লেমেন্টর মডেল অনুযায়ী নকআউট পর্বে তারা মরক্কো ও কানাডাকে হারাবে। এরপর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। মামুনুর রশিদ, স্টার প্লে। নতুন কোচ থমাস ডুলির অধীনে সান মারিনো মিশনের প্রস্তুতি শুরু করল জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস এরিনার ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন 16 ফুটবলার। প্রথম দিনই কোচিং স্টাফের তালিকায় যুক্ত হয়েছেন সহকারী কোচ ইতালিয়ান মার্কো বোনো ফিজিলিও। মাঠের মাঝখানে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা গোল হয়ে দাঁড়িয়ে চলছে টিম মিটিং। আর সেই বৃত্তের মধ্যমণি নতুন কোচ থমাস ডুলি। কাবরেরা অধ্যায়ের সমাপ্তির পর শুরু হলো ডুলি যুগের আনুষ্ঠানিক পথ চলা। সান মারিনো মিশন সামনে রেখে বসুন্ধরা কিংস এরিনার ট্রেনিং গ্রাউন্ডে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। তবে ডুলি একা নন, সঙ্গে এনেছেন ইতালিয়ান সহকারী কোচ মার্কো বোনো ফিজিলিজিওকে, যিনি এর আগেও ডুলির সঙ্গে কাজ করেছেন। নতুন কোচিং স্টাফকে ঘিরে ফুটবলাঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। প্রথম দিনের অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করেছেন টিম ম্যানেজমেন্ট কমিটির 2 সদস্য। যদিও ডুলি ও মার্কোর চুক্তির মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে গুঞ্জন আছে প্রাথমিকভাবে 2 মাসের জন্য দায়িত্ব পেয়েছেন এই 2 কোচ। যেহেতু আমরা এই ব্যাপারে বসে নেই, আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাল্লাহ। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ আসছে, সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। প্রথম দিনই খেলোয়াড়দের ফিটনেস, ধৈর্য, ম্যাথ সেন্স ও ট্যাকটিক্যাল বোঝাপড়া যাচাই করেছেন থমাস। অনুশীলনে অংশ নিয়েছেন 16 ফুটবলার। আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেবেন মঙ্গলবার। 31 মে সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল তোপুরা। সেখানে তারেক কাজী, সমিত সোম ও জায়ান আহমেদকে সঙ্গে নিয়ে ক্যাম্পে যোগ দেবেন দলের মধ্যমণি হামজা দেওয়ান চৌধুরী। জামাল ফাহমিদুলদের সঙ্গে নতুন কোচ থমাস ডুলির এইটাই প্রথম সেশন। আর এই সেশনে কোচ হয়তো বোঝার চেষ্টা করবেন ফুটবলারদের মতিগতি, ফুটবলারদের পারফরমেন্স, এবং তার মধ্য দিয়েই নির্ভর করবে লাল সবুজের আগামী 2 বছরের ফুটবলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর সেই মিশনে থমাস ডুলি হবেন একমাত্র তুরুপের তাস। মুশফিকুর রহমান, স্টার প্লে, বসুন্ধরা কিংস এরিনা, ঢাকা। ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনা, স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। বাদ পড়েছেন ইউরো জেতানো অধিনায়ক আলভারো মোরাতা। হাড়ের চোটের কারণে জায়গা হয়নি ফেরমিন লোপেজের। থ্যাংক গড আই অ্যাম নট মাদ্রিদিস্তা। লা লিগার শিরোপা উৎসবের সেই মুহূর্তে লামিনে ইয়ামালের জার্সি যেন রিয়াল ভক্তদের মনে আগুন ধরিয়েছিল। আর কিছুদিন পেরোতেই এলো আরও বড় ধাক্কা, স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। সোমবার 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের এই দলে সবচেয়ে বড় চমক, ইতিহাসে প্রথমবারের মতো জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের। তবে বার্সেলোনার আধিপত্য স্পষ্ট স্পেন দলে। একসঙ্গে সুযোগ পেয়েছেন 8 জন বার্সা ফুটবলার। দলে আছেন নিকো উইলিয়ামস, পেদ্রি, রদ্রি এবং মিকেল মেরিনোর মতো তারকারা।
চোটের কারণে আগেই নিশ্চিত ছিল দানি কারবাহালের অনুপস্থিতি, সুযোগ পাননি তরুণ ডিন হুইসেনও। অন্যদিকে ইনজুরির কারণে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকলেও দলে আছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল। আলোচনার জন্ম দিয়েছে আলভারো মোরাতার বাদ পড়া। ইউরো 2024 জয়ে নেতৃত্ব দেওয়া এই স্ট্রাইকার ছাড়াই বিশ্বকাপ মিশনে যাচ্ছে স্পেন। তারকাদের ওপর আস্থা রেখেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কোচ। মোরাতার পাশাপাশি বাদ পড়েছেন অভিজ্ঞ হেসুস নাভাসও। আর হাড়ের চোটের কারণে অস্ত্রোপচার হওয়ায় দলে জায়গা হয়নি ফেরমিন লোপেজের। ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার বিশ্বকাপেও অন্যতম ফেভারিট স্পেন। তরুণ শক্তি আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের স্বপ্ন এখন আকাশচুম্বী। 14 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইয়ামালরা। কেএম সনি, স্টার প্লে। ফিফা বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, বরং নতুন শহর, নতুন সংস্কৃতি আর অসাধারণ সব স্টেডিয়ামের গল্প। 2026 বিশ্বকাপকে ঘিরে 3 দেশের 16টি ভেন্যু এখন প্রস্তুত বিশ্বের নজর কাড়তে। স্টারপের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16-এ আজ আমরা যাব যুক্তরাষ্ট্রের টেক্সাসে। জানবো এবারের আসরের অন্যতম আকর্ষণীয় ভেন্যু এটি অ্যান্টি স্টেডিয়ামের গল্প। 3 দেশ, 16 স্টেডিয়াম, এক স্বপ্নের বিশ্বকাপ। স্টেকার ইতিহাস থেকে সোফাই স্টেডিয়ামের বিস্ময়। 2026 ওয়ার্ল্ড কাপ ভেন্যু শুধু ম্যাচ নয়, দেবে এক অবিশ্বাস্য ট্রাভেল এক্সপিরিয়েন্স। স্টার প্লে শোনাবে প্রতিটা স্টেডিয়ামের নিজস্ব গল্প, ইতিহাস, স্থাপত্য আর ফুটবল আবেগের মহাকাব্য। সাথে আছে আপনাদের ভেন্যু গাইড তানজিম ঐশী। টেক্সাসের আর্লিংটনে দাঁড়িয়ে এমন এক স্টেডিয়াম যেটাকে অনেকে শুধু স্টেডিয়াম বলেন না, বলেন ডালাসের রাজপ্রাসাদ, দ্য প্যালেস ইন ডালাস। ওয়েলকাম টু AT&T স্টেডিয়াম। 2009 সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়াম আজ বিশ্বের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল ক্রীড়া স্থাপনার একটি। প্রায় $1.3 বিলিয়ন ব্যয়ে তৈরি এই স্টেডিয়াম যেন ভবিষ্যতের এক স্থাপত্যকর্ম। ডালাসের রাজপ্রাসাদ নামে খ্যাত এই স্টেডিয়াম 300 ফিট লম্বা। দুটো বিশাল স্টিল আর্চ পুরো গম্বুজকে ধরে রেখেছে, আর এর ছাদ মুহূর্তেই খোলা বা বন্ধ করা যায়। আর এটা এতটাই উঁচু যে স্ট্যাচু অফ লিবার্টিও পুরো কাঠামোর মধ্যে আটানো যাবে। এমনকি ভাস্কর্যটির মশালও স্টেডিয়ামের ছাদ স্পর্শ করবে না। এই স্টেডিয়ামের সবচেয়ে আলোচিত অংশ কোনটা জানেন? মাঠের ওপর ঝুলে থাকা বিশাল ভিডিও বোর্ড। উদ্বোধনের সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় হাই ডেফিনিশন স্ক্রিন। শুধু খেলা নয়, বিলাসিতাতেও অনন্য এই ভেন্যু। এখানে আছে শত শত লাক্সারি স্যুট, হাজারো LCD ডিসপ্লে, এমনকি স্থায়ী আর্ট কালেকশনও, যেখানে সমসাময়িক 18 জন শিল্পীর কাজ প্রদর্শিত হয়। সাধারণভাবে এখানে বসতে পারেন প্রায় 80,000 দর্শক, তবে বড় কোনো আয়োজন হলে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে 1 লাখও। ও আর একটা তথ্য দেই, NFL এর জনপ্রিয় দল ডালাস কাউবয়সের হোম গ্রাউন্ড এটা। নির্মাণের সময় এই স্টেডিয়ামের নামও ছিল কাউবয়স স্টেডিয়াম। অবশ্য ফুটবলের বাইরেও বাস্কেটবল, বক্সিং, রেসলিং থেকে শুরু করে মেগা কনসার্ট সব হয়েছে এখানে। টেইলর সুইফটের মতো তারকা, মেটালিকার মতো বিশ্ববিখ্যাত ব্যান্ড মাতিয়েছে এই স্টেডিয়াম। আর এখন তো পুরো বিশ্বের চোখ এই টেক্সাসের দিকেই, কারণ 2026 ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু বলে কথা। এখানে হবে মোট 9টা বিশ্বকাপ ম্যাচ, থাকছে গ্রুপ পর্ব, নকআউট, এমনকি একটা সেমিফাইনালও। তবে ওই যে বলে না, চাঁদেরও কলঙ্ক আছে, সমালোচনা আছে এই স্টেডিয়াম নিয়েও। বিকেলের রোদ অনেক সময় সরাসরি মাঠে পড়ে খেলোয়াড়দের সমস্যায় ফেলে, আর নিচে ঝুলে থাকা বিশাল স্ক্রিনে মাঝে মধ্যেই বল আঘাত করে। তবু সবকিছু ছাপিয়ে AT&T স্টেডিয়াম আজ শুধু একটা স্টেডিয়াম না, এটি আমেরিকান স্পোর্টস বিনোদনের এক প্রতীক। ডালাসে এলে এই জায়গা না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ডালাস অভিযান আজকের মতো শেষ, দেখা হবে পরের ট্রাভেল স্টোরিতে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।